ওকে, তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব। আচ্ছা, এবার এর কয়েকটা বাংলা নাম রয়েছে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। একটা তো প্রথমত ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, এর মানেই প্রাচীন অনুবর্তন তত্ত্ব। প্রাচীন অনুবর্তন তত্ত্ব এর নাম। আচ্ছা, আর একটা কি নাম হয়? শিখনের ধ্রুপদী অনুবর্তন তত্ত্ব। ওকে, নামটা মনে রাখবে, ধ্রুপদী অনুবর্তন তত্ত্ব। তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে ধ্রুপদী অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে, তখন কিন্তু গুলিয়ে যেও না, সেটাও সেই একই উত্তর হবে। ওকে, তো প্রাচীন অনুবর্তন তত্ত্ব সেটাও যেটা সেম টু সেম ধ্রুপদী অনুবর্তন তত্ত্ব সেটাও তাই। এটা কেন বলা হচ্ছে? কারণ অনুবর্তন তত্ত্ব যতগুলো এসছে, আমরা প্রধানত দুই প্রকার। এই যে অনুবর্তন, এই অনুবর্তন কথার মানে কি সেটা আমরা একটু পরে জানছি। অনুবর্তন নিয়ে যে তত্ত্বগুলো এসেছিল সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ওকে, একটা হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি, আর একটা হচ্ছে সক্রিয় 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 অনুবর্তন অনুবর্তন। তত্ত্ব। ওকে, সক্রিয় অনুবর্তন তত্ত্ব। এবার এই অনুবর্তন জিনিসটা মনোবিদ্যার ভাষায় কি? যখন উদ্দীপক আমাদের কোনো প্রতিক্রিয়া ঘটাবে, যে কোনো উদ্দীপক আমাদের যখন কোনো প্রতিক্রিয়া ঘটায়, যেমন আমরা যেমন মানুষ, তো মানুষদের ক্ষেত্রে কি হচ্ছে, এটা অনেক সহজ হচ্ছে। যেমন তোমার খিদে পাচ্ছে, তুমি খাবারের সন্ধান করছো, তুমি ফ্রিজ খুলছো তোমার খিদে পাওয়া মাত্র। তো সেখানে কি উদ্দীপক হচ্ছে খিদে, তোমার খিদে পেয়েছে, এর ফলে তুমি একটা প্রতিক্রিয়া করছো, একটা কাজ করছো, কি না ঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখছো খাবার জিনিস কি রয়েছে। ওকে, তোমার ঘুম পাচ্ছে, তুমি বেডরুম গিয়ে ঘুমাচ্ছ। হ্যাঁ, তোমার প্রচণ্ড গরম লেগেছে, তুমি বাথরুম গিয়ে স্নান করছো। তো এই প্রতিটা উদ্দীপক, সেখানে বলতে পারো তোমার খিদে পাওয়া সেটা একটা উদ্দীপক, তোমার ঘুম পাওয়া সেটা একটা উদ্দীপক, বা তোমার প্রচণ্ড গরমে অস্বস্তি হওয়া সেটাও একটা উদ্দীপক। তো এই সমস্ত উদ্দীপকের জন্য দেখো তুমি নির্দিষ্ট একটা না একটা কাজ করছো, একটা প্রতিক্রিয়া করছো। এটা মানুষের পক্ষে অনেক বেশি সহজ হয়, কারণ মানুষের ব্রেন যেটা সেটা অনেক বেশি ডেভেলপ অন্যান্যদের প্রাণীদের থেকে। আমি যদি এখন তোমাকে বলি যে আম, আমি যখন বলবো ধরো টি, আমি যখন টি উচ্চারণ করব তখন তোমরা সবাই বসে পড়বে, যখন ইউ উচ্চারণ করব তখন তোমরা সবাই উঠে পড়বে। হ্যাঁ, তো একটা ধরো গেম খেলছি, তো আমি যখন টি উচ্চারণ করব তোমরা বসে পড়বে, ইউ উচ্চারণ করলে উঠে পড়বে। এরকম আমি কমান্ড দিচ্ছি তোমাদেরকে। তো আমি যখন টি বলছি তোমরা সবাই যারা যারা শুনে রেখেছো আগে থেকে যে টি বললে বসতে হবে, তোমরা বসে পড়ছো। আমি যখন ইউ বলছি তখন তোমরা সবাই শুনে রেখেছো ইউ বললে উঠতে হবে, উঠে পড়ছো, তাই তো? এটা মানুষের সন্তানদের ক্ষেত্রে একদম প্রাইমারি স্কুলে যখন তোমরা পড়াতে যাবে সেই সব বাচ্চাদের সাথে এই সব গেম খেললে তারা মোটামুটি করতে পারবে। কারণ কি, যে তারা টি বললে বসে পড়বে, ইউ বললে উঠে পড়বে, কারণ তুমি আগে বলে রেখেছো এবং তাদের ব্রেন সেটাকে ক্যাচ করে রেখেছে। ওকে, কিন্তু যখন তুমি একটা কুকুর ছানাকে এটা শেখাবে, দেখবে সার্কাসে দেখবে এরকম থাকে না যে কোনো একটা কিছু বলবে, মুখে শব্দ উচ্চারণ করবে, দেখা যাচ্ছে যে হাতিটা সুঁড় তুলে নাচতে শুরু করলো বা বাঘটা লাফ দিতে শুরু করলো। হ্যাঁ, তো এরকম যে সার্কাসে যে বিভিন্ন খেলাগুলো দেখায়, সেই ক্ষেত্রে মূলত পশুদের ক্ষেত্রে, অর্থাৎ যারা মানুষের থেকে ইতর সম্প্রদায়ের প্রাণী, অপেক্ষাকৃত তাদের যে ব্রেনের ক্যাপাসিটি সেটা মানুষের থেকে অনেক কম, সেই সব পশুদের ক্ষেত্রে তাদের আচরণের কিভাবে পরিবর্তন ঘটানো যাবে, তাদেরকে কোনো কিছু কিভাবে শেখানো যাবে, সেই নিয়ে যে তত্ত্ব আসে সেগুলোই অনুবর্তন তত্ত্ব। ওকে, এটা মূলত সব থেকে বেশি ব্যবহৃত হয় কোথায়? সার্কাসে। হ্যাঁ, সার্কাসের ক্ষেত্রে যে পশুদের যে ট্রেনিং দেওয়া হয়, ডলফিনকে দেখবে, হ্যাঁ, যে একটা নির্দিষ্ট আওয়াজ করে ডাকা হচ্ছে সে চলে আসছে। হ্যাঁ, ঠিক একইভাবে ধরো তুমি তোমার পাড়ার যে কুকুরগুলো রয়েছে, হ্যাঁ দেখবে, হয়তো তুমি বাইক নিয়ে যাচ্ছ, তোমার পিছু পিছু ঘেউ ঘেউ করে দৌড়াচ্ছে, যখন তুমি তোমার ভয়েসটা তারা শুনলো, তুমি কোনো একটা কিছু বললে, তখন চিনে গেল যে হ্যাঁ এটা লোকাল, ঠিক আছে, আর থেমে গেল। তো সেরকম যে ব্যাপারগুলো, তো এইগুলো সব হচ্ছে প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের অন্তর্গত। অর্থাৎ একটা নির্দিষ্ট উদ্দীপক আছে, সেই উদ্দীপক একটা উদ্দীপক আছে, সেই উদ্দীপকের পরিপ্রেক্ষিতে তুমি কোনো না কোনো আচরণ করছো। এই যে আচরণ করা, এটা কি অনুবর্তন বলা হচ্ছে। এবার অনুবর্তন জিনিসটা কি? এটা তো একটা স্বাভাবিক ব্যাপার যে একটা উদ্দীপকের সাপেক্ষে তুমি একটা আচরণ করছো। এবার এই আচরণটাকে যখন পরিবর্তন করা যাবে, অর্থাৎ কৃত্রিম উদ্দীপকের সাপেক্ষে যখন তুমি একই আচরণ করবে, তখন তোমার হবে সেটাকে অনুবর্তন বলা হচ্ছে। এবার এই কৃত্রিম উদ্দীপকের বিষয়গুলো আমরা এর পরে পড়বো। দেখো, তো অনুবর্তন কি, দেখো প্রত্যেক প্রাণীর মধ্যে কতগুলো বিশেষ উদ্দীপকের সাপেক্ষে বিশেষভাবে প্রতিক্রিয়া করার ক্ষমতা রয়েছে। যেমন খাবারের উপস্থিতিতে ক্ষুধার্ত প্রাণীর লালাক্ষরণ হয়। প্রচণ্ড খিদে পেয়েছে, তোমার সামনে যদি ডিলিশিয়াস ফুড রাখা থাকে তাহলে তোমার মুখে জল আসবে, তাই তো, খাওয়ার জন্য। ঠিক একইভাবে তেঁতুল দেখে তোমার মুখে জল আসতে পারে, কাঁচা আম দেখে তোমার মুখে জল আসতে পারে, তাই না?
তো এরকম ব্যাপারগুলো হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের অনুবর্তন, অর্থাৎ একটা নির্দিষ্ট উদ্দীপক আছে, তোমার সামনে পাকা তেঁতুল আছে বা কাঁচা আম আছে, তো সেটা দেখে বা সেটার গন্ধ শুকে তোমার মুখে জল আসছে। ওকে, তো এখানে উদ্দীপক হচ্ছে ওই যে পাকা তেঁতুলের যে সুগন্ধ সেটা, এবং প্রতিক্রিয়া হচ্ছে তোমার মুখে লালাক্ষরণ। ওকে, তো দেখো যে যেমন বিভিন্ন শব্দ, তো ধরো রাস্তায় এখন কুকুরগুলো ঘুমাচ্ছে, তুমি একটু ঠুং করে একটু শব্দ করলে তারা সবাই জেগে উঠলো। তো এই যে শব্দ এখানে উদ্দীপক, আর তাদের যে জেগে উঠলো, হ্যাঁ, বা উঠে দাঁড়িয়ে পড়লো ঘুমন্ত অবস্থা থেকে, সেটা প্রতিক্রিয়া। তো এই ধরনের প্রতিক্রিয়াগুলো প্রাণী সহজাত, অর্থাৎ তারা জন্মগতভাবে এগুলো কিন্তু অর্জন করে। তোমাকে কেউ শিখিয়ে দেয়নি যে তেঁতুল দেখলে মুখের মধ্যে লালাক্ষরণ করতে হয়, অলরেডি তেঁতুল দেখলে আমাদের অটোমেটিক মুখের মধ্যে লালাক্ষরণ হয়, এগুলো সব সহজাত প্রক্রিয়া। এখানে উদ্দীপক হলো স্বাভাবিক উদ্দীপক, যেটা অর্থাৎ তুমি তেঁতুল দেখছো, ভালো করে বোঝো, তুমি তেঁতুল দেখছো বা কাঁচা আম দেখছো, তোমার মুখে জল আসছে, লালা আসছে, ঠিক আছে, এটা স্বাভাবিক একটা প্রতিক্রিয়া, কারণ এটা সবারই হয়, হ্যাঁ। বেশিরভাগ, হ্যাঁ, দু একজন হয়তো তেঁতুল পছন্দ করে না, আম পছন্দ করে না, তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ জনের মধ্যেই তেঁতুল দেখলে, আম দেখলে হয়তো মুখে জল আসে। ওকে, তো এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু অনুবর্তনটা কখন হবে? যখন দেখা যাচ্ছে যে তুমি তেঁতুল নয়, বরং একটা ধরো কলম দেখছো, পেন দেখছো, পেন দেখে তোমার মুখে জল চলে আসছে। হ্যাঁ, এটা মানুষের ক্ষেত্রে ভাবতে একটু আলাদা রকম লাগতে পারে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে এরকম ভাবে অনুবর্তন ঘটানো যায়। তো দেখা যাচ্ছে পেন দেখে তোমার মুখে জল চলে আসছে, তখন সেটা হচ্ছে অনুবর্তন প্রক্রিয়া। মানে কি, যেটা স্বাভাবিক ছিল তেঁতুল দেখে মুখে জল আসা, সেইখানে তেঁতুলকে হটিয়ে দিয়ে এখন পেন চলে এসছে, একটা কৃত্রিম উদ্দীপক চলে এসছে, একটা নতুন উদ্দীপক চলে এসছে, এবং সেটার জন্য সেই একই প্রতিক্রিয়া হচ্ছে, যে প্রতিক্রিয়াটা স্বাভাবিক উদ্দীপক মানে তেঁতুল দেখে হতো। ওকে, প্যাভলভের পরীক্ষাটা পড়লে তখন আরো সহজ হবে। তো এই জিনিসটাকে আমরা তখন অনুবর্তন বলছি। অনুবর্তন বলে একটা জিনিস হয়, অপানুবর্তন বলে একটা জিনিস হয়, এই দুটোকেই আমরা জানবো। তো দেখো, এগুলো সব স্বাভাবিক উদ্দীপক। তাহলে স্বাভাবিক উদ্দীপক কি? যেটা প্রকৃতিগতভাবে স্বাভাবিক, তেঁতুল দেখে তোমার মুখে জল এসছে, এটা স্বাভাবিক উদ্দীপক, তেঁতুল হচ্ছে স্বাভাবিক উদ্দীপক, মুখে জল আসা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। ওকে, যেমন দেখো, খাদ্য এবং প্রতিক্রিয়াগুলো হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। লালাক্ষরণ, যদি কোনো নিরপেক্ষ উদ্দীপক স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বারবার উপস্থিত করা হয়, তবে একসময় দেখা যাবে ওই স্বাভাবিক উদ্দীপকের প্রতিক্রিয়ার সঙ্গে ওই নিরপেক্ষ উদ্দীপকের সংযোগ স্থাপিত হয়েছে। যেমন আমি যে জিনিসটা বিশেষভাবে দেখি, ধরো বিশেষ করে রাত্রিবেলা ডিনারের পর কি হয়, যা কিছু থাকে অল্প স্বল্প ভাতটা, সেটা কি হয়, রাস্তায় মানে কুকুর থাকে, তো তাদেরকে দিয়ে আসা একটা অভ্যাস রয়েছে আমার। তো সেই ক্ষেত্রে আমি লক্ষ্য করি কি একটা জিনিস, যে প্রথম প্রথম যে কুকুরগুলো ভাত দেখে দৌড়ে আসতো, সেই কুকুরগুলো এখন গিয়ে যদি একটা কোনো প্লেটকে রাস্তায় ঠুকো, যে ঠুং করে একটা আওয়াজ হয়, সেই আওয়াজ শুনে তারা কিন্তু দৌড়ে চলে আসে। অর্থাৎ এই জিনিসটা তাদের মধ্যে এই অনুবর্তন প্রক্রিয়ারই কিন্তু একটা প্রভাব ফেলছে। ওকে, তোমরা চেষ্টা করে দেখবে, তোমার বাড়িতে যদি কোনো পোষা কুকুর বিড়াল থাকে, বা যদি রাস্তার কোনো কুকুরকে তুমি খাওয়াতে চাও, প্রথম প্রথম কয়েকদিন তোমাকে খাবারটা দিতে হবে। তুমি ধরো ভাত দিচ্ছ বা বিস্কিট দিচ্ছ, তো তুমি সেটাকে দিচ্ছ, সেটা দেখে দৌড়ে আসছে, দেখা যাচ্ছে। এবার 1 মাস তুমি এটাকে করলে, তারপরে দেখা যাচ্ছে তোমাকে দেখলেই তারা দৌড়ে চলে আসবে। হ্যাঁ, মানে তোমাকে দেখলেই তাদের মনে হচ্ছে যে হ্যাঁ, ওই মানুষটা আমাকে এবার খেতে দেবে, তো তোমাকে দেখে দৌড়ে আসছে। বা তুমি যদি কোনো লোহার পাত্রতে করে দাও, স্টিলের যে থালা বাটি হয় তাতে করে, তো সেটা যখন রাস্তায় দিচ্ছ, টুং করে যে আওয়াজটা হচ্ছে, তারা কিন্তু ওখানে অনুবর্তিত হয়ে যাচ্ছে। তুমি তোমার হাত থেকে যখন স্টিলের যে প্লেটটা সেটা রাস্তায় নামিয়ে দিচ্ছ, তখন রাস্তার সাথে ধাক্কা লেগে ঠুম করে একটা আওয়াজ হচ্ছে, আর তারপরে তারা খাবার খাচ্ছে। তো এটা হতে হতে একটা টাইম তাদের এই জিনিসটা অনুবর্তিত হয়ে যায়, যে ঠুং করে আওয়াজ হওয়া মানেই খাবার। ওকে, নেক্সট টাইম তুমি এলে একটা ফাঁকা প্লেট নিয়ে, সেটাই রাস্তায় ঠুকে ঠুং করে একটা আওয়াজ করলে, কুকুর থাকলে দেখবে দৌড়ে চলে আসছে। হ্যাঁ, যে জিনিসটা আমি বললাম, আমি বিশেষভাবে প্রত্যক্ষণ করি, আজকে রাতেও করবো খাবার পর। তো এই জিনিসটাই হচ্ছে অনুবর্তন প্রক্রিয়া, বোঝা গেল? তাহলে এখানে স্বাভাবিক উদ্দীপক কি ছিল? স্বাভাবিক উদ্দীপক ছিল ভাত, বা যেটা তুমি খেতে দিচ্ছ কুকুরকে, সেটা। আর এখানে প্রতিক্রিয়া কি কি ছিল? যে কুকুরদের দৌড়ে আসা। ওকে, কুকুরদের দৌড়ে আসা, এটা ছিল স্বাভাবিক উদ্দীপক। এটাকে স্বাভাবিক উদ্দীপককে S1 বলা হয়। আর দৌড়ে আসা, এটা ছিল স্বাভাবিক প্রতিক্রিয়া, এটাকে R1 বলা হয়। এবার টুইস্ট কখন হলো? তুমি প্রত্যেকদিন স্টিলের থালাতে করে ভাত দিচ্ছ, ভাত দেওয়ার সময় যে ঠুং করে আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটা এখন অনুবর্তিত হয়ে গেছে 1-2 মাস পর। এবার তুমি একটা ফাঁকা প্লেট নিয়ে গিয়ে ঠুং করে আওয়াজ করলে, তখনও দেখা যাচ্ছে কুকুরেরা দৌড়ে আসছে। তারা কিন্তু জানছে যে এই আওয়াজ হয়েছে মানে আমি ভাত খেতে পাবো, তো তারা দৌড়ে আসছে। বোঝা গেল? আবার দেখা যাচ্ছে এই জিনিসটা কিন্তু এসে দেখলো খালি প্লেট আছে। এই জিনিসটা যদি বারবার বারবার হতে থাকে, মোটামুটি 10 দিন 20 দিন তুমি এই খালি প্লেট ঠুং করে গিয়ে আওয়াজ করলে, আর তারা দৌড়ে এলো বারবার, এই জিনিসটি যখন বারবার হবে, তখন তাদের মধ্যে আবার অপানুবর্তন দেখা দেবে। অর্থাৎ 10-20 দিন হওয়ার পর তারা দেখা যাচ্ছে যে ঠুং করার পর আর হয়তো 10টা কুকুরের মধ্যে একজন দৌড়ে আসছে, বাকিরা আসছে না।
আর কিছুদিন পর দেখা যাচ্ছে আর কেউই দৌড়ে আসছে না। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে অপানুবর্তন। অনুবর্তন যখন লুপ্ত হয়ে যায়, হারিয়ে যায়, তখন অপানুবর্তন হয়। ওকে, এখানে এই যে ভাত দেওয়া এটা স্বাভাবিক উদ্দীপক, আর দৌড়ে আসা এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। আচ্ছা, এইটুকু পর্যন্ত বোঝা গেল অনুবর্তন কি? এতদূর পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কি? অনুবর্তন এই জিনিসটা বোঝা গেল না আরেকবার বলতে হবে বলো? সৌভিক, লক্ষ্মীরাম, শম্পা, বলবে সবাই। বোঝা গেছে? বাকিরাও বলবে। ওকে, বোঝা গেছে, ঠিক আছে। বেশ, এবার আমরা প্যাভলভের যে তত্ত্বগুলো আছে সেইগুলোকে দেখবো। দেখো দেখো এই প্রথমেই যদি আমি তোমাদের বোঝাতে যাই যে শক্তিদায়ী উদ্দীপক কি, নিরপেক্ষ উদ্দীপক কি, অনুবর্তন অপানুবর্তন, তাহলে একসাথে গুলিয়ে যাবে। আস্তে আস্তে আমরা যখন গল্পের মাধ্যমে প্যাভলভের যে পরীক্ষা সেটা পড়বো, তো আস্তে আস্তে সহজভাবে আমরা বুঝতে পারবো। দেখো অনুবর্তন প্রক্রিয়া, এই যে অনুবর্তন প্রক্রিয়া এটা মূলত দুই প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে প্রাচীন অনুবর্তন বা নিষ্ক্রিয় অনুবর্তন, আর একটা হচ্ছে সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং। ওকে, তো মনে রাখবে। আচ্ছা তোমরা বলো যাদের জানা আছে, প্রাচীন অনুবর্তন বা নিষ্ক্রিয় অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং এটার জনক কে? মনে আছে এটার জনক কে বা এটার প্রবক্তা কে? ক্লাসিক্যাল কন্ডিশনিং এর প্যাভলভ। প্যাভলভ। আর সক্রিয় অনুবর্তনের বলো? স্কিনার। কিনার। স্কিনার। স্কিনার কিসের উপর পরীক্ষা করেছিলেন? ইঁদুর। ইঁদুরের উপর। ইঁদুর 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 না বিড়াল? তারপরে কুকুর, ইঁদুর। ইঁদুরের উপর। ইঁদুর। বিড়ালের উপর কে গবেষণা করেছিলেন? বলো। থর্নডাইক। হ্যাঁ, পূজা কি বললে? থর্নডাইক। থর্নডাইক স্যার। হ্যাঁ, থর্নডাইক তো থর্নডাইক। কুকুর। না, থর্নডাইক বিড়ালের উপর। থর্নডাইক কুকুরের তো উপর কে করেছিল? কুকুর। তারপর প্যাভলভ। কুকুরেরটা আমরা আজকে পড়বো। তারপর ওকে, হ্যাঁ, কুকুর, প্যাভলভ। স্কিনার ইঁদুর, আর থন্ডাইক হচ্ছে বিড়াল। বেশ, তো এই যে দু প্রকারের অনুবর্তন হয়, আমরা নির্মিতিবাদে যেমন পড়েছিলাম দুই প্রকার নির্মিতিবাদ হয়। একটা হচ্ছে প্রজ্ঞামূলক আর একটা হচ্ছে সামাজিক। প্রজ্ঞামূলক নির্মিতিবাদ পিয়াজে, আর সামাজিক নির্মিতিবাদ ভাইগর্স্কি। ঠিক এরকম মনে রাখবে অনুবর্তনও দুই প্রকারের হয়। একটা হচ্ছে প্রাচীন অনুবর্তন বা নিষ্ক্রিয় অনুবর্তন, ইংরেজিতে ক্লাসিক্যাল কন্ডিশনিং বলা হয়। আর একটা হচ্ছে সক্রিয় অনুবর্তন বা ইংরেজিতে অপারেন্ট কন্ডিশনিং বলা হয়। প্রাচীন অনুবর্তন হচ্ছে, দেখো প দিয়ে প্রাচীন রয়েছে, প দিয়ে প্যাভলভ রয়েছে, এটা মনে রাখবে, প্যাভলভ। আর যে সক্রিয় অনুবর্তন সেটা আবিষ্কার করেন এই পদ্ধতিটাকে কে? দেখো দন্তস্ব দিয়ে সক্রিয়, দন্তস্ব দিয়ে স্কিনার। তো মনে রাখতে সুবিধা হবে, এটার আবিষ্কর্তা হচ্ছেন স্কিনার। ওকে, আচ্ছা, প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার প্রবক্তা আমরা দেখতে পাচ্ছি প্যাভলভ। দেখো এই প্রক্রিয়ার অপর নাম হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। ক্লাসিক্যাল কথার অর্থই হচ্ছে প্রাচীন। ওকে, এর আরেকটি অপর নাম হলো অনুবর্তন তত্ত্ব। ধ্রুপদী অনুবর্তন তত্ত্ব অনেক সময় বাংলা টার্মে দেখতে পাবে প্রশ্নে। ওকে, ধ্রুপদী অনুবর্তন তত্ত্ব। দেখো তোমরা স্ট্যাটিক জিকে যারা বড় ধ্রুপদ নৃত্যের কথা বলেছো, ধ্রুপদ কথার অর্থই হচ্ছে যেটা অনেক প্রাচীন। ওকে, দেখো তিনি একটি ক্ষুধার্ত কুকুরের উপর এই পরীক্ষাটি করেছিলেন। তো মনে রাখবে প্যাভলভ কিসের উপর পরীক্ষা করেন? ক্ষুধার্ত একটা কুকুরের উপর। এবার দেখো সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের জনক হলেন স্কিনার। এটাও মনে রাখবে, এটা আমরা আজকে এখনো পড়িনি, নেক্সট দিন পড়বো স্কিনারের তত্ত্ব। দেখো তিনি মূলত ইঁদুরের উপর এই পরীক্ষাটা করেছিলেন। ওকে, স্কিনার পরীক্ষা করেছিলেন ইঁদুরের উপর। দেখো এই প্রক্রিয়ার অপর নাম হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং থিওরি। এতদূর অবধি আশা করি মোটামুটি অনেকের মনে আছে আগের বছর থেকেই। দেখো আজকে আমরা প্রাচীন অনুবর্তন সম্পর্কে পড়বো। এই যে প্যাভলভ, তিনি মূলত রাশিয়ান একজন ফিজিশিয়ান ছিলেন, রাশিয়ান ডাক্তার ছিলেন একজন। তো তিনি প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। তার মতে প্রাণীরা স্বাভাবিক উদ্দীপকের উপস্থিতিতে স্বাভাবিক প্রতিক্রিয়া করে থাকে। অর্থাৎ স্বাভাবিক যে জিনিসটা করা উচিত, তোমার ভয় পেয়েছে, হ্যাঁ তোমার ভয় পেয়েছে, ভয় পেলে আমরা স্বাভাবিকভাবে কি করব? দৌড়ে পালাবো। তাহলে ভয় হচ্ছে স্বাভাবিক উদ্দীপক। এর ফলে স্বাভাবিকভাবে স্বাভাবিক মানুষ যে প্রতিক্রিয়া করে দৌড়ে পালানো, সেটা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু দেখা যাচ্ছে যে ধরো কারোর ভয় পেয়েছে, সে ভয়ে নাচতে শুরু করলো। তো সেটা তখন আর স্বাভাবিক প্রতিক্রিয়া আমরা সেটাকে বলি না, সেটাকে অনুবর্তিত প্রতিক্রিয়া বলবো। হয়তো দেখা গেছে কি যে তার মধ্যে আছে যে ভয় পেলে যখন সে নাচতে শুরু করে তার ভয়টা কেটে যায়, সেই জন্য সে নাচতে শুরু করেছে, সেটা কিন্তু অনুবর্তিত প্রতিক্রিয়ার মধ্যে যাবে। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যে কোনো উদ্দীপকের উপস্থিতিতে যে প্রতিক্রিয়া করি সেটাই স্বাভাবিক উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া। ওকে, দেখো আবার চেষ্টার দ্বারা অস্বাভাবিক বা কৃত্রিম উদ্দীপকের দ্বারাও স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানো সম্ভব। কিভাবে? পরে বুঝছি আমরা। স্বাভাবিক উদ্দীপকের বদলে অস্বাভাবিক বা কৃত্রিম উদ্দীপক দ্বারা স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করাকে প্যাভলবীয় অনুবর্তন বা প্রাচীন অনুবর্তন বলে। বোঝা গেল? সেই যে ঘন্টার পরীক্ষাটা মনে আছে, খাবারের বদলে ঘন্টার ধ্বনিতে কুকুরের মুখে জল আসছিল, তো সেটাই স্বাভাবিক।
কৃত্রিম উদ্দীপক। ওকে, দেখো প্যাভলভ বলেছেন প্রত্যেকটা প্রাণীর কোনো কোনো একটি প্রতিক্রিয়া করার জন্য নির্দিষ্ট একটি উদ্দীপক থাকে, সেই উদ্দীপকটি ওই প্রাণীকে ওই ধরনের প্রতিক্রিয়া করায়। ওকে, দেখো উদ্দীপকে কি তিনি দুটি ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক, একটা কৃত্রিম উদ্দীপক। বাদ দাও এগুলোকে এখন। দেখো কৃত্রিম উদ্দীপক এখানে তিনি কি করলেন, এই যে আগে গল্পটা পড়ি, ঠিক আছে, আগে আমরা গল্পটা পড়ি, তারপর এই S1 R1 S2 R2 এগুলো পড়বো, তবে বুঝতে পারবো। দেখো, তো তার যে পরীক্ষাটা ছিল একটু ভালো করে এই ছবিটা দেখো, তিনি একটা কুকুরের উপর পরীক্ষা করেছিলেন, ডগের উপর, আমরা আগেই জানলাম। আচ্ছা, এবার তিনি কি করলেন, যে দেখা যাচ্ছে এই কুকুরটাকে তিনি খাবার দিতেন। ওকে, এই কুকুরটাকে তিনি খাবার দিতেন, খাবার দিতে দিতে কি করলেন, যখন তিনি খাবার দিতেন, খাবার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আগে একটা ঘন্টা বাজাতেন, এই যে ঘন্টাটা দেখতে পাচ্ছ, এরকম ঠং করে একটা ঘন্টা বাজাতেন, তারপর খাবারের প্লেটটা কুকুরের সামনে নামিয়ে দিতেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম বারবার বারবার করার পর আর খাবার দেখে কুকুর কি করতে, এই যে দেখছো জিভ বের করে জিভ দিয়ে লালাক্ষরণ হতো তার। ওকে, তো এই যে ঘন্টার ধ্বনি, লালাক্ষরণটা অ্যাকচুয়ালি প্রথম হতো কিসের জন্য, ঘন্টার জন্য নাকি খাবারের জন্য? অবশ্যই খাবারের জন্য। খাবারের জন্য। হ্যাঁ, তো এই জিনিসটা দেখো বিফোর কন্ডিশনিং লেখা আছে, অর্থাৎ অনুবর্তন প্রক্রিয়া ঘটার আগে যখন ঘন্টা বাজানো হচ্ছে, ভালো করে দেখো কুকুরের কি জিভ বেরিয়ে আছে, বেরিয়ে নেই, অর্থাৎ সে নর্মাল আছে একদম। ওকে, কিন্তু যখন খাবার আনা হচ্ছে তার সামনে দেখো কুকুরের জিভ দিয়ে লালাক্ষরণ হচ্ছে, তাই তো? তাহলে এটা কন্ডিশনিং এর আগে, অর্থাৎ অনুবর্তনের আগে, এটা স্বাভাবিক একদম, যে ঘন্টা বাজালে কোনো কুকুরের মুখ থেকে লালা পড়বে না, এটাও ঠিক। আবার খাবার দেখলে কুকুরের মুখ থেকে লালা পড়বে, এটাও ঠিক। মুখটা কুকুরের লক্ষ্য করো একটু, এটা হচ্ছে কন্ডিশনিং এর আগে। এবার তিনি কি করলেন, এই কুকুরটাকে যখনই খাবার দিচ্ছেন তিনি, এখান থেকে যখনই তিনি খাবার দিচ্ছেন তখনই আগে একবার ঠং করে ঘন্টাটা বাজিয়ে দিচ্ছেন। দেখো, খাবার প্লাস ঘন্টা। প্রথমে মনে রাখবে কৃত্রিম উদ্দীপককে উপস্থাপিত করতে হয় সবসময়, এটা ছবিটা একটু ভুল আছে, ঘন্টা প্লাস খাবার দিলে ভালো হতো। তো প্রথমে সবসময় কৃত্রিম উদ্দীপককে উপস্থাপিত করতে হয়, প্রথমে একবার ঠং করে ঘন্টাটা বাজিয়ে দিচ্ছেন, তারপরে খাবার দিচ্ছেন। এরকম প্রতিনিয়ত করতে লাগলেন। 1 মাস 2 মাস 3 মাস করার পর দেখা যাচ্ছে কুকুরের সাথে ঘন্টার এই যে শব্দ সেটা অনুবর্তিত হয়ে গেছে, সেটার কন্ডিশনিং ঘটে গেছে। এখন কন্ডিশনিং মানে কি, একটা এমন কন্ডিশনে চলে এসছে যে ঘন্টা বাজা মানেই কুকুর মনে করছে খাবার আসছে, এটা একটা কন্ডিশন তৈরি হয়ে গেছে যে ঘন্টা বাজলেই খাবার আসবে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো কি হচ্ছে, যে 3-4 মাস এরকম হওয়ার পর হঠাৎ করে প্যাভলভ কি করলেন, একদিন ঠং করে শুধু ঘন্টাটা বাজিয়ে দিলেন, খাবার কিন্তু আজকে দেননি। দেখো খাবারের ছবি এখানে কিন্তু নেই কোথাও। দেখো কুকুরের মুখটা দেখো, তার কিন্তু লালাক্ষরণ শুরু হয়ে গেছে ঘন্টার শব্দ শুনি। তো এটা নিয়ে এবার তিনি গবেষণা করতে লাগলেন যে এটা কেন হলো। হ্যাঁ, তার সামনে তো খাবার আসেনি, তার মানে এটাই যে কুকুরের ব্রেন এবার এটাকে এমনভাবে প্রসেস করেছে যে ঘন্টার আওয়াজ শোনা মাত্র কুকুরের ব্রেন কুকুরকে নির্দেশ দিয়েছে যে খাবার আসছে। ওকে, সদর্থক অনুবর্তন এক প্রকার ঘটেছে যে হ্যাঁ খাবার আসছে। তো সেই কারণে কিন্তু কুকুরের মুখ থেকে লালাক্ষরণ শুরু হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে কন্ডিশনিং, এটা হচ্ছে আফটার কন্ডিশনিং। বোঝা গেল? এবার দেখো এদের মধ্যে স্বাভাবিক ঘটনা কোনটা বলো? খাবার দেখে মুখে লালা পড়া এটা স্বাভাবিক, নাকি ঘন্টার ধ্বনি শুনে মুখে লালা পড়া এটা স্বাভাবিক? ন্যাচারালি কোনটা সব কুকুরের হয়? খাবার দেখে। খাবার দেখে মুখে লালা পড়া এটা স্বাভাবিক, তাই তো? তাহলে এটাকেই আমরা বলবো স্বাভাবিক প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া কোনটা, খাবারটা নাকি লালা পড়াটা? ক্রিয়া মানে কাজ, কোনটা কাজ করা বোঝাচ্ছে? লালা পড়াটা। হ্যাঁ, লালা নিঃসরণ হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া, আর এই যে খাবার এটাকে কি বলবো? খাবার হচ্ছে স্বাভাবিক উদ্দীপক। ওকে, খাবার হচ্ছে কি স্বাভাবিক উদ্দীপক। বোঝা গেল? কারণ এটা সাধারণ, যে সবাই জানি যে কুকুর মানুষ যে কোনো প্রাণী খাবার দেখলে লালা আসবে। এখানে উদ্দীপ্ত কে করছে? খাবারটা। আর উদ্দীপকের ফলে কোন ক্রিয়া বা কাজ হচ্ছে? লালা পড়ছে, তাহলে লালা হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া, খাবার হচ্ছে স্বাভাবিক উদ্দীপক। আচ্ছা, এবার দেখো এখানে কি হয়েছে, এই যে কৃত্রিমভাবে একটা নতুন উদ্দীপক যুক্ত করার চেষ্টা করা হচ্ছে, খাবারের সঙ্গে বারবার ঘন্টার ধ্বনি হচ্ছে। তাহলে এবার বলো, এই যে ঘন্টার আওয়াজ শুনে কুকুরের মুখ থেকে লালা নিঃসরণ এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এটা কি সব কুকুরের হবে কোনোদিন? বাড়ির সামনে একটা কুকুর থাকলে তার সামনে অস্বাভাবিক গিয়ে এটা। ঘন্টা বাজিয়ে দেখবে? এটা অস্বাভাবিক, তাই তো? তাহলে মনে রাখবে এই যে দ্বিতীয় ক্ষেত্রে ঘন্টার ধ্বনি শুনে কুকুরের মুখে লালা নিঃসরণ, এটাকে বলা হয় কৃত্রিম প্রতিক্রিয়া। ওকে, কৃত্রিম প্রতিক্রিয়া। কারণ কৃত্রিম কেন বলা হচ্ছে, এটা স্বাভাবিকভাবে ছিল না কুকুরের মধ্যে।
ওকে, এটাকে বারবার পরীক্ষা করার মাধ্যমে নিয়ে আসা হয়েছে, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন। আর তাহলে এখানে কৃত্রিম উদ্দীপক কোনটা? প্রতিক্রিয়া তো ঘন্টার ধ্বনি শুনে মুখ থেকে লালা পড়া, এটা কৃত্রিম প্রতিক্রিয়া। তাহলে বলো ঘন্টার ধ্বনিটা কি? তাহলে এখানে কি হবে? কৃত্রিম কি উদ্দীপক হবে, তাই তো? তাহলে কৃত্রিম উদ্দীপক। এবার সবাই একটু না দেখে বলো তো, মাইক্রোফোন অন করবে না, ঠিক আছে? কমেন্টে বলবে সবাই। তাহলে বলো স্বাভাবিক প্রতিক্রিয়া কোনটা? লেখো কমেন্টে স্বাভাবিক প্রতিক্রিয়া কোনটা। এই চারটে ক্লিয়ার হয়ে গেলেই এবার সমীকরণটা বুঝবো আমরা। স্বাভাবিক প্রতিক্রিয়া কোনটা? কমেন্টে লেখো, সবার কমেন্ট চাই। লেখো, শম্পা বলছে খাবার। স্বাভাবিক প্রতিক্রিয়া কোনটা বলো? ক্লিয়ার না হলে আবারও বলবে যে স্যার বুঝতে পারিনি, আমি আবার বুঝিয়ে দেবো। স্বাভাবিক প্রতিক্রিয়া কোনটা? একদম স্বাভাবিক প্রতিক্রিয়া খাবার নয়, সম্পার একটু ভুল হয়েছে। স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে প্রতিক্রিয়া, অর্থাৎ খাবারটা দেখে কোন প্রতিক্রিয়া হচ্ছে কুকুরের মধ্যে, সে লালা নিঃসরণ করছে, এটা হচ্ছে প্রতিক্রিয়া। ভালো করে দেখো, তোমার তুমি অন্ধকারে, তুমি ধরো ঘরে এখন রুমে বসে ক্লাস করছো, ইলেকট্রিসিটি আছে, হঠাৎ করে ইলেকট্রিসিটিটা চলে গেল, ঘর অন্ধকার হয়ে গেল। এই যে অন্ধকার হয়ে গেল আর তোমার প্রচন্ড ভয় পেলো, তুমি দৌড়ে নিচে চলে গেলে বাড়ির অন্যান্য লোকের কাছে, ধরে নাও। তো এই ক্ষেত্রে স্বাভাবিক উদ্দীপক কোনটা? এখানে উদ্দীপক কোনটা? কোন জিনিসটা তোমাকে উদ্দীপ্ত করলো, তোমাকে এক্সাইটেড করে ফেললো যে দৌড়ে নিচে চলে যাওয়ার জন্য? অন্ধকারের ভয়, তাই তো? তাহলে এই যে অন্ধকারের ভয়, এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের জন্য তুমি একটা কাজ করলে, কি কাজ করলে? যে ভয়ে দৌড়ে নিচে চলে গেলে। এই যে দৌড়ে নিচে চলে যাওয়া, এটা হচ্ছে প্রতিক্রিয়া। কুকুরের ক্ষেত্রেও এটা। উদ্দীপক কোনটা? খাবারটা। এই খাবারের ফলে কুকুর একটা আচরণ করছে, একটা প্রতিক্রিয়া করছে, কি? লালা নিঃসরণ করছে, লালা পড়ছে তার মুখ দিয়ে, তাহলে এটা হচ্ছে প্রতিক্রিয়া। এবার বলো কৃত্রিম উদ্দীপক কোনটা? কৃত্রিম উদ্দীপক কোনটা? ঝটাঝট কমেন্ট করো, কৃত্রিম উদ্দীপক কোনটা? ভেরি গুড। স্বাভাবিক উদ্দীপক কোনটা? স্বাভাবিক উদ্দীপক কোনটা? ভেরি গুড, খাবার। আর কৃত্রিম প্রতিক্রিয়া কোনটা বলো? কৃত্রিম প্রতিক্রিয়া কোনটা? লেখো, কৃত্রিম প্রতিক্রিয়া। হ্যাঁ, একদম পূজা। শুধু লালাক্ষরণ বললে হবে না, এখানে লালাক্ষরণের আগেরটা বলতে হবে তোমাকে, যে ঘন্টা শুনে লালাক্ষরণ না খাবার দেখে লালাক্ষরণ। ওকে, ঘন্টা শুনে না খাবার দেখে, সেটা একটু বলো। অবশ্যই যদি দেখো খাবার দেখে যদি লালাক্ষরণ হয় তাহলে সেটা স্বাভাবিক প্রতিক্রিয়া। ওকে, যদি ঘন্টা শুনে লালাক্ষরণ হয় সেটা কৃত্রিম প্রতিক্রিয়া, কারণ এটা সাধারণ জিনিস যে কোনো কুকুরেরই ঘন্টা শুনে স্বাভাবিকভাবে লালাক্ষরণ হয় না, এটা কৃত্রিমভাবে অনুবর্তন করেছে প্যাভলভ, তবে হয়েছে। ওকে, বেশ, এই চারটে আশা করি বোঝা গেল। ওকে, এবার দেখো, এবার প্যাভলভের সমীকরণটা আমরা একটু বুঝি। এই যে S1 R1 S2 R2, এইটা একটু বোঝো। এখানে কি হয়েছে, এই টোটাল গ্রাফটার মধ্যে প্যাভলভের টোটাল অনুবর্তনটা কিন্তু রয়েছে। দেখো, স্বাভাবিক উদ্দীপককে তিনি চিহ্নিত করেছেন কি বলে? S1 বলে। S1 স্বাভাবিক উদ্দীপক, S1 মনে রাখবে। এটা কিন্তু আমি ইচ্ছা করে নাম দিইনি, এই নামগুলো মনে রাখবে। তোমাকে প্রশ্ন আসতেই পারে যে প্যাভলভের তত্ত্বের সমীকরণে S2 কোনটাকে নির্দেশ করে। ওকে, অপশন থাকবে কৃত্রিম উদ্দীপক, স্বাভাবিক উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া না কৃত্রিম প্রতিক্রিয়া। তো এই চারটে মুখস্থ রাখবে। S1 হচ্ছে স্বাভাবিক উদ্দীপক, R1 হচ্ছে স্বাভাবিক প্রতিক্রিয়া, S1। এবার তোমাকে অপশনে ধরো দেখা গেল S1 বলতে কি বুঝিয়েছেন বলা হলো, এবার তোমাকে স্বাভাবিক উদ্দীপক না লিখে তোমাকে অপশনে খাবার দিয়ে দিতে পারে। তাহলে এটাও তোমাকে জেনে রাখতে হবে যে যেটাই স্বাভাবিক উদ্দীপক সেটাই খাবার। ওকে, আচ্ছা, R1 মানে কি? স্বাভাবিক প্রতিক্রিয়া। কোনটা? খাবার দেখে লালাক্ষরণ। ওকে, খাবার দেখে লালাক্ষরণ, এটা একটু সবাই নোট ডাউন করে নাও। খাবার দেখে লালাক্ষরণ, এটা হচ্ছে R1। খাতা বই না থাকলে এখন স্ক্রিনশট নিয়ে নিও, পরে লিখে নিও। S2 মানে কি? এটা হচ্ছে কৃত্রিম উদ্দীপক। কৃত্রিম উদ্দীপক মানে কি? এখানে ঘন্টার ঘন্টা শব্দ, তো নেই। ঘন্টার শব্দ। ওকে, আর R2 হচ্ছে কি? R2 হচ্ছে কৃত্রিম প্রতিক্রিয়া, কি না? ঘন্টা শুনে লালাক্ষরণ, ঘন্টার শব্দ শুনে লালাক্ষরণ।
ওকে, তো এই চারটে জিনিস একটু স্ক্রিনশট নিয়ে নাও, পরে লিখে নিও খাতাতে, যখন কাল সকালে নোট বানাবে তখন লিখে নিও। ওকে, তো এই চারটে জিনিস কিন্তু মনে রাখবে। এবার দেখো সমীকরণে আসি। সমীকরণটা কি দেখতে পাচ্ছি, S1 R1 S2 R2। দেখো এখন এই মাঝের এই লাইনটাকে ইগনোর করো একদম, ভাবো এটা নাই কো। ওকে, এটা নেই। আচ্ছা এবার দেখো S1 অর্থাৎ কি, খাদ্য আমরা জানি, R1 হচ্ছে কি, লালা। তাদের মধ্যে একটা ডিপ লাইন টানা আছে, দেখা যাচ্ছে S1 আর R1 এর মাঝে এই লাইনটা S1 আর R1 কে কানেক্ট করছে। এই লাইনটার অর্থ হলো এটাই যে এই যে খাদ্য রয়েছে, এই যে খাদ্য রয়েছে, এই খাদ্যর ফলে খাদ্য এবং লালা এই দুটো স্বাভাবিকভাবে রিলেটেড। ওকে, খাদ্য এবং লালা এই স্বাভাবিকভাবে এই দুটো রিলেটেড, এবং এই যে লাইনটা, এই লাইনটা এদেরকে কানেক্ট করছে। অর্থাৎ খাদ্য দেখলে লালাক্ষরণ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। ওকে, আর S2 আর R2 এর মধ্যে দেখো, S2 মানে কি, S2 মানে ঘন্টার শব্দ, R2 মানে হচ্ছে স্বাভাবিক, এটা এটা মানে সজাগ ভাব, এটাও কিন্তু অ্যাকচুয়ালি স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। দেখো স্বাভাবিক প্রতিক্রিয়া কি, যে উদ্দীপকের জন্য যে কাজটা করি সেটাই স্বাভাবিক প্রতিক্রিয়া। এখানে খাবারের জন্য লালা বের হয় আমাদের মুখে, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। ঘন্টার আওয়াজ শুনে সজাগ হও, তাই তো, হঠাৎ তোমার কানের কাছে এসে কেউ ঠুং 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 করে ঘন্টা বাজাচ্ছে, তার মানে কি তোমার যেখানে ছিল তোমার মনটা একটু সজাগ হয়ে যাবে যে কি হচ্ছে, তাই না, এই বলে। তো সেটা হচ্ছে সজাগ ভাব, ঘন্টা ধ্বনিটা। ওকে, ঘন্টা ধ্বনির ফলে যে তুমি উঠে বসছো বা চারিদিকে দেখছো কি হয়েছে, ঘন্টা বাজছে কেন, সেটা হচ্ছে সজাগ ভাব। হ্যাঁ, তুমি একটা কুকুরের সামনে গিয়ে যদি ঘন্টা বাজাও, সে কি শুয়েছিল হয়তো উঠে তাকাবে তোমার দিকে, সেটা হচ্ছে সজাগ ভাব। তাহলে এটাও স্বাভাবিক প্রতিক্রিয়া। তাহলে খাদ্যের স্বাভাবিক প্রতিক্রিয়া কি, লালাক্ষরণ। ঘন্টা বাজানোর স্বাভাবিক প্রতিক্রিয়া কি, সজাগ ভাব, তাই তো। এবার দেখো মাঝ বরাবর এর একটা লাইন আছে, কি আছে, S2 এর সাথে R1 এর মধ্যে একটা লাইন আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে S2 R1 এর সাথে কানেক্টেড হয়েছে, তাই তো। S2 আর R1 কানেক্ট হয়েছে, অর্থাৎ এমন এক প্রক্রিয়া, এমন এক অনুবর্তন প্রক্রিয়া ঘটে গেছে যেখানে S2 এর সাথে, অর্থাৎ ঘন্টার ধ্বনি শুনলেই তার কুকুরটা তখন লালাক্ষরণ হচ্ছে। এটাই হচ্ছে প্যাভলভের পুরো পরীক্ষাটার সমীকরণ। ঘন্টার ধ্বনি শুনলেই কুকুরটা লালাক্ষরণ হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে কৃত্রিম উদ্দীপক এখন কি করছে, স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাচ্ছে। আমি শর্টে লিখলাম, স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাচ্ছে কৃত্রিম উদ্দীপক। ওকে, তো এই জিনিসটাকেই আমরা কিন্তু অনুবর্তন বলছি। আবারও বলছি, S1 হচ্ছে খাদ্য, R1 হচ্ছে লালা, S2 হচ্ছে ঘন্টার ধ্বনি, আর R2 হচ্ছে সজাগ ভাব। এবার যদি প্রশ্ন আসে প্যাভলভের প্রাচীন অনুবর্তনের সমীকরণটা কি, তাহলে মনে রাখবে S1 R1 S2 R2, এইভাবেও অপশনে থাকতে পারে, আবার এরকম ভাবে তোমাকে এঁকেও দিতে পারে। এবার আঁকার ক্ষেত্রে তোমাকে হয়তো এরকম করে দেবে একটা, এরকম করে দেবে একটা, এরকম করে একটা দিতে পারে। হ্যাঁ, আবার ধরো এরকম এরকম করে শুধু দিয়ে দিল। এবার নামগুলো দিতে পারে S1 S2 R2 R1, নাকি S1 R1 S2 R2, হ্যাঁ, নাকি ধরো R2 R2 S2 R1 S1, নাকি এখানে দিল নান অফ দ্য অ্যাবভ। এখানে উত্তর কি হবে, নান অফ দ্য অ্যাবভ, কারণ এটা দেখো গ্রাফটা ঠিক থাকলেও আমাদের নামগুলো আলাদা আছে। ঠিক আছে, তো এটা তোমাকে চিনতে হবে। আচ্ছা এবার বলো, এই যে গ্রাফের ব্যাপারটা, এটা বোঝা গেল কিনা। শুধু মুখস্থ করবো না, আমরা দেখবো যে কেন এই R1 আর S2 এর মাঝে এই লাইনটা এসেছে, এইটুকু বোঝা গেছে কিনা বলো। S1 R1 S2 R2 আর R1 আর S2 কানেক্ট হয়েছে, এইটা কেন, এই সমীকরণটা বোঝা গেছে কিনা বলো। বুঝতে অসুবিধা হলে আবার বলবে। সমস্যা কারো কোনো, সৌভিকের বোঝা গেছে, লক্ষীরাম বোঝা গেছে, বাকিরা, গোলাম বোঝা গেছে, রাজু বোঝা গেছে, ভেরি গুড। বেশ বেশ, কারো সমস্যা নেই, সমস্যা থাকলে বলো। যদি কেউ বুঝতে না পারো চুপ করে থেকো না, তাহলে আর বুঝতে পারবে না। ওকে, বেশ, এবার নেক্সট দেখো। তাহলে এই এই চারটে এবং এই সমীকরণটা আমরা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা এবার দেখো প্রাচীন অনুবর্তনের সমীকরণ, এটা যেটা আমি তোমাদের এতক্ষণ বোঝালাম সেটাই। এবার যে পরীক্ষাটা করেছিল সেই পরীক্ষাটা এবার দেখব। তো পরীক্ষা কি করলো, প্যাভলভ তার প্রাচীন অনুবর্তনে যে পরীক্ষা করেছিল সেটার জন্য তিনি কি কি নিয়েছিলেন, একটা ক্ষুধার্ত কুকুর নিয়েছিলেন, একটা ঘন্টা নিয়েছিলেন, একটা টেবিল নিয়েছিল, কিছু খাদ্যবস্তু, একটা আনুষঙ্গিক উপকরণ, তার মধ্যে কি ছিল, একটা পাত্র ছিল,
আর একটা মেজারমেন্ট করার যন্ত্র ছিল, একটা যন্ত্র ছিল। সেই পাত্রে কি হতো, কুকুরের যে মুখ থেকে লালাটা পড়তো সেই লালাটা এই পাত্রের মধ্যে এসে কালেক্ট হতো এবং এই যন্ত্রের সাহায্যে সেটা মাপা যেত যে ঠিক কোন দিন কতটা লালা নিঃসৃত হয়েছে। বোঝা গেল? তো এই সব উপকরণ নিয়ে তিনি পরীক্ষাটা শুরু করেন। পরীক্ষাটা কি দেখো, প্যাভলভ তার পরীক্ষার জন্য একটা ক্ষুধার্ত কুকুর নিয়েছিলেন। কুকুরটির সামনে কিছু খাবার দেওয়া হলো, দেখা গেল কুকুরটির লালাক্ষরণ হচ্ছে। লালাক্ষরণের কারণ কি? কারণ হচ্ছে চোখের সামনে খাদ্যবস্তু দেখা দেয়। কুকুরটা ক্ষুধার্ত আছে প্রচণ্ড, তার চোখের সামনে খাবার দেখা দিচ্ছে, তো সেই খাবারটা দেখে তার লালাক্ষরণ শুরু হলো। ওকে, খাবারটা দেখে তার লালাক্ষরণ শুরু হলো। হ্যাঁ, এবার দেখো এটা স্বাভাবিক প্রতিক্রিয়া, কারণ আমরা সবাই জানি ক্ষুধার্ত যে কোনো প্রাণীর খাবার দেখে লালাক্ষরণ হয়, স্বাভাবিক এটা ঘটনা বলেই এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। প্যাভলভ এবার কুকুরটিকে লালাক্ষরণের পরিমাপ করার ব্যবস্থা করেছেন, অর্থাৎ কতটা লালা তার কখন নিঃসৃত হচ্ছে। আচ্ছা এবার বলো, একটা যা সাধারণ জিনিস দিয়ে বলো যে কখন লালা তার বেশি নিঃসৃত হবে। যখন কুকুরটা চোখের সামনে খাবারকে দেখবে সেই টাইমে লালা নিঃসৃত হলো তখন, নাকি যখন শুধুমাত্র অনুবর্তিত হওয়ার পর শুধুমাত্র ঘন্টার আওয়াজ শুনে কুকুরের মুখ থেকে লালা নিঃসৃত হলো তখন? কোন সময়ে লালা নিঃসরণের পরিমাণ বেশি হবে, অনুবর্তনের আগে নাকি অনুবর্তনের পরে? কি মনে হচ্ছে? আচ্ছা, পূজা বলছে পরে, লক্ষীরাম বলছে পরে, অনামিকা বলছে পরে, সৌভিক বলছে পরে। একদমই তাই, অনুবর্তনের পরে। অনুবর্তনের পরে মানে বলতে চাইছো যে ঘন্টা শুনে লালা বেশি নিঃসৃত হবে। পরে আগে যদি গুলিয়ে যায় তাহলে লেখো, ঘন্টা শুনে লালা বেশি নিঃসৃত হবে নাকি খাবার দেখে লালা বেশি নিঃসৃত হবে। যদি পরে বলো তার মানে ঘন্টা শুনে পরে। আচ্ছা, পূজা বলছে ঘন্টা শুনে লালা নিঃসরণের পরিমাণ বেশি হবে। আচ্ছা, বাকি সবাই তাই বলছো, তাই তো? তো একদমই ভুল। উত্তর মনে রাখবে। দেখো, একটা সাধারণ জিনিস বলি, যেটা স্বাভাবিক কে বেশি শক্তিশালী, স্বাভাবিক উদ্দীপক নাকি কৃত্রিম উদ্দীপক? সবসময় স্বাভাবিক উদ্দীপক সব থেকে বেশি শক্তিশালী। হ্যাঁ, তোমাকে তোমার ধরো প্রচণ্ড খিদে পেয়েছে, তোমাকে একটা খাবারের গন্ধ শোকানো হলো, তোমার মা দেখা যাচ্ছে রুটি করছেন, তো রুটির যে একটা সুগন্ধ সেটা তোমার নাকে এলো, সেটাতে তোমার বেশি স্যাটিসফাই হবে নাকি যখন রুটিটা তুমি চোখের সামনে হাতে পাবে খাওয়ার জন্য সেটাই বেশি স্যাটিসফাই হবে? তাই না? একটা ঘন্টা শুনেও কুকুরের মুখে লালা নিঃসরণ হয় ঠিক, কিন্তু খাবার দেখে কুকুরের মুখে লালা নিঃসরণের পরিমাণ বেশি হয়েছিল। এটা কেন জিজ্ঞেস করলাম, একটা প্রশ্ন হয় এটা থেকে, যে কোন উদ্দীপক সব থেকে বেশি শক্তিশালী, কৃত্রিম উদ্দীপক নাকি স্বাভাবিক উদ্দীপক? কি মনে হচ্ছে, কোন উদ্দীপক বেশি শক্তিশালী হয়, স্বাভাবিক উদ্দীপক নাকি কৃত্রিম উদ্দীপক? একদম এই জিনিসটা মনে রাখবে, এটা যেন পরীক্ষার হলে আর ভুল না হয় এখানে যারা ভুল করলে সবাই। ওকে, স্বাভাবিক উদ্দীপক বেশি শক্তিশালী হয়। তাহলে স্বাভাবিক উদ্দীপক যদি বেশি শক্তিশালী হয়, লালা নিঃসরণও স্বাভাবিক উদ্দীপকের সময়ই বেশি হবে। অর্থাৎ কখনোই ঘন্টা শুনে যে পরিমাণ কুকুরটা এক্সাইটেড হচ্ছে তার থেকে অনেক বেশি এক্সাইটেড হবে যখন চোখের সামনে খাবার দেখবে। ওকে, তো মনে রাখবে স্বাভাবিক উদ্দীপক সব সময় সব ক্ষেত্রে কৃত্রিম উদ্দীপকের থেকে বেশি শক্তিশালী। এই জিনিসটা যেন ভুল না হয়, যদি ভুলে যাও তাহলে খাতায় লিখে রাখবে, এখান থেকে একটা প্রশ্ন হয়। দেখো, প্যাভলভের কুকুরটি লালাক্ষরণের পরিমাপ ব্যবস্থা করেছেন, এরপর প্রতিদিন পরীক্ষামূলক পরিস্থিতিতে কুকুরের সামনে খাবার দেওয়ার আগে খাবার সম্পর্কে কুকুরটিকে সচেতন করার জন্য একটা ঘন্টার ধ্বনি শোনানো হতো। অর্থাৎ যখনই খাবার দিচ্ছে তার আগে একটা ঘন্টা বাজিয়ে দিচ্ছে। ঘন্টার ধ্বনি শেষ হওয়ার আগেই কুকুরটির সামনে খাদ্যবস্তু দেওয়া হয়। ওকে, ঘন্টার ধ্বনি শেষ হওয়ার আগেই কুকুরটির সামনে খাদ্যবস্তু দেওয়া হয়। কিছুদিন এইভাবে পরীক্ষাটি পুনরাবৃত্তি করার পর দেখা গেল কুকুরটি ঘন্টার ধ্বনি শোনা মাত্রই লালাক্ষরণ শুরু হচ্ছে। ওকে, দেখো, প্রকৃতপক্ষে ঘন্টার শব্দের সঙ্গে লালাক্ষরণের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে ঘন্টার শব্দের সঙ্গে লালাক্ষরণের কোনো সম্পর্ক নেই এই ক্ষেত্রে। কিন্তু ঘন্টা, যে কুকুরটা ঘন্টাটাকে খাবে বলে তার লালাক্ষরণ হচ্ছে এমন কিন্তু ব্যাপার নয়, তার ভিতর একটা জাস্ট ইমাজিনেশন আসছে যে ঘন্টা বেজেছে মানে খাবার আসবে, এই কারণেই তার লালাক্ষরণ হচ্ছে। ওকে, দেখো, ঘন্টার ধ্বনি স্বাভাবিক প্রতিক্রিয়া হলো সজাগ ভাব। তাই প্রথমে ঘন্টার ধ্বনি শোনা মাত্রই কুকুরটির মধ্যে সজাগ ভাব দেখা গিয়েছিল, কিন্তু পরীক্ষাটি বারবার পুনরাবৃত্তির ফলে ঘন্টার ধ্বনি উদ্দীপকের সঙ্গে লালাক্ষরণ যুক্ত হলো, অর্থাৎ এখন ঘন্টা বাজালেই তার মুখ থেকে লালাক্ষরণ শুরু হচ্ছে। ঘন্টার ধ্বনি উদ্দীপক হিসাবে লালাক্ষরণের প্রতিক্রিয়া ঘটালো। খাদ্যবস্তু যখন লালাক্ষরণ ঘটায় তখন তা হলো স্বাভাবিক প্রতিক্রিয়া। মনে রাখবে, যেটা স্বাভাবিক ঘটনা সেটাই স্বাভাবিক প্রতিক্রিয়া। খাদ্য দেখে লালাক্ষরণ হচ্ছে সেটা স্বাভাবিক প্রতিক্রিয়া, আর ঘন্টা শুনে
লালাক্ষরণ হচ্ছে, এটা কখনোই স্বাভাবিক নয়, তাই এটা কৃত্রিম একটা প্রতিক্রিয়া। ওকে, এটা অনুবর্তিত প্রতিক্রিয়া। দেখো ঘন্টা ধ্বনি হলো অনুবর্তিত উদ্দীপক এখানে। প্যাভলভ এখানে এবার দুটো জিনিস বলে দিই, উদ্দীপক কোনটা, প্রতিক্রিয়া কোনটা। লালাক্ষরণ সবসময় প্রতিক্রিয়া, আর যেটার জন্য লালাক্ষরণ হচ্ছে সেটা সবসময় উদ্দীপক। ঘন্টার ধ্বনি কৃত্রিম উদ্দীপক, খাবার স্বাভাবিক উদ্দীপক। ঘন্টার ধ্বনি শুনে লালাক্ষরণ কৃত্রিম প্রতিক্রিয়া, খাবার দেখে লালাক্ষরণ এটাও স্বাভাবিক প্রতিক্রিয়া, এইটুকু মনে রাখবে। দেখো প্যাভলভ একই অনুবর্তিত আবর্ত ক্রিয়া বলেছেন, অর্থাৎ এটাই অনুবর্তন। অনুবর্তন তত্ত্ব যে পড়ছে, এই যে অনুবর্তন কথাটার মানে কি, টোটাল প্যাভলভের পরীক্ষাটা বললে এবার শুনে নাও একটা লাইনে। এই যে খাবারের বদলে ঘন্টার আওয়াজ শুনে কুকুরের মুখে লালাক্ষরণ হচ্ছে, এই যে ঘটনাটা চেঞ্জ হয়ে গেল, আগে খাবার দেখে লালাক্ষরণ হতো, এখন ঘন্টা শুনেই লালাক্ষরণ হচ্ছে, এই যে চেঞ্জ হয়ে গেল তার আচরণ, এটাকেই অনুবর্তন বা কন্ডিশনিং বলা হচ্ছে। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। এবার আসি স্বাভাবিক প্রক্রিয়া কি। স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে যেটা পৃথিবীর সব কুকুরের মধ্যে হবে, খাবার দেখে লালাক্ষরণ, হ্যাঁ, তারপর ধরো তেঁতুল দেখে মুখে জল আসা, কাঁচা আম দেখে মুখে জল আসা, অন্ধকারে কোনো শব্দ শুনে তোমার ভয় পাওয়া, চেনা মানুষের পিছন থেকে ডাকলো তো তার কথা শুনে তুমি ঘাড় ঘুরিয়ে দেখলে কে কে ডাকলো, এই জিনিসগুলো, চোখে আলো পড়লে চোখ বন্ধ হয়ে যাওয়া, এগুলো সব স্বাভাবিক প্রক্রিয়া। বোঝা গেল? অনুবর্তিত প্রতিক্রিয়া কি, যখন এই স্বাভাবিক প্রতিক্রিয়ার সাথে একটা যে কোনো অন্যান্য কোনো কিছু যুক্ত হয়ে যায়, যেমন কুকুরটার ক্ষেত্রে যুক্ত হয়েছিল, ঘন্টার আওয়াজ শুনে তার মুখে এখন লালা নিঃসরণ হচ্ছে, এর আগে খাবার দেখে লালা নিঃসরণ হচ্ছিল, তো এই যে খাবারের জায়গায় ঘন্টার আওয়াজটা চলে এলো, এটাই হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া কোনটা, যখন লালাটা নিঃসৃত হচ্ছে ঘন্টা শুনে, সেটাই অনুবর্তিত প্রতিক্রিয়া। দেখো স্বাভাবিক উদ্দীপকের জায়গায় যখন কৃত্রিম উদ্দীপক স্বাভাবিক উদ্দীপকের যে কাজ করতো সেই একই কাজ, স্বাভাবিক উদ্দীপকই খাদ্য, খাদ্য যে কাজ করতো, কি কাজ করতো, খাদ্য দেখে কুকুরের মুখ থেকে লালা নিঃসৃত হতো, সেই কাজটাই এখন কৃত্রিম উদ্দীপক ঘন্টা করছে। ঘন্টা কি করছে, ঘন্টা শুনে কুকুরের মুখ থেকে লালা নিঃসৃত হচ্ছে, অর্থাৎ যে কাজটা খাদ্য করতো সেই কাজটা এখন ঘন্টার ধ্বনি করছে। এই জিনিসটাই হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। এখান থেকে এখানে অনুবর্তন ঘটে গেছে। ওকে, এই জিনিসটা থেকে এই জিনিসটাতে কি হয়েছে, অনুবর্তন ঘটে গেছে। দেখো, তো এই প্রতিক্রিয়াটাকে অনুবর্তিত প্রতিক্রিয়া বলে। যেমন অনুবর্তন হওয়ার আগে পর্যন্ত কুকুরের মুখে লালাক্ষরণ করানোর জন্য দায়ী ছিল খাদ্য, কিন্তু ঘন্টা ধ্বনি অনুবর্তিত ঘটে যাওয়ার পরে কুকুরের মুখে লালাক্ষরণের জন্য ঘন্টার ধ্বনি কারণ হয়ে দাঁড়িয়েছে এখানে। তাই অনুবর্তিত এই ঘন্টার ধ্বনির মাধ্যমে যে প্রতিক্রিয়া ঘটছে সেটাই হলো অনুবর্তিত প্রতিক্রিয়া। বোঝা গেল? প্যাভলভের এই প্রাচীন অনুবর্তন তত্ত্বকে এস টাইপ তত্ত্ব বলা হয়। এস টাইপ মনে রাখবে, এস টাইপ তত্ত্ব। ওকে, এস টাইপের ফুল ফর্ম কি, স্টিমুলাস। স্টিমুলাস টাইপ, যেখানে স্টিমুলাস বেশি তোমার কি পাচ্ছে, বেশি গুরুত্ব পাচ্ছে। স্টিমুলাস উদ্দীপকের উপরেই ভিত্তি করে সব কিছু। দেখো এখানে স্বাভাবিক উদ্দীপক আর কৃত্রিম উদ্দীপক, টোটাল এই দুটো উদ্দীপককে নিয়েই আমাদের গোটা থিওরিটা কিন্তু, এই জন্য এটাকে এস টাইপ থিওরি, এস টাইপ তত্ত্ব বলা হচ্ছে। আর স্কিনারের যে তত্ত্ব সেটা হচ্ছে আর টাইপ তত্ত্ব। এই দুটোকে ভুল করবে না, আবারও বলছি, ছায়া প্রকাশনী টেস্ট চ্যালেঞ্জার বইয়ের এমসিকিউ প্রশ্নে একটা প্রশ্নে এটা ভুল আছে। ওকে, আর টাইপকে প্যাভলভ বলা আছে, এস টাইপকে স্কিনার বলা হচ্ছে, তো সেটা কেউ পড়ে থাকলে কনফিউজ হবে না, আগে থেকে বলে দিলাম, কারণ কালকে যখন ছায়া প্রকাশনী বইয়ের এমসিকিউ গুলো পড়বে তখন মনে হবে যে স্যার এটা তো উল্টো। ঠিক আছে, তো এমসিকিউ শিখন চ্যাপ্টারে দুটো প্রশ্ন আছে, এই একই প্রশ্ন দুবার প্রিন্ট আছে, একবার উত্তর ঠিক আছে একবার ভুল আছে, তো সেটা একটু দেখে নিও। ওকে, তো স্কিনারের যে সক্রিয় অনুবর্তন তত্ত্ব সেটা আর টাইপ বলা হয়। আর টাইপ মানে রেসপন্ডেন্ট। ওকে, রেসপন্স, আর দিয়ে রেসপন্সকে বোঝানো হচ্ছে, আর এই যে আর টাইপ তত্ত্ব দেখাচ্ছে এটা বোঝাচ্ছে কি রেসপন্ডেন্ট যে আচরণ সেটাকে বোঝানো হচ্ছে। ওকে, তো স্টিমুলাস হচ্ছে প্যাভলভের, রেসপন্ডেন্ট হচ্ছে স্কিনারের, আর টাইপ হচ্ছে স্কিনার, এস টাইপ হচ্ছে প্যাভলভ, এটা মনে রাখবে। এতদূর পর্যন্ত এবার বলো কারো কোনো সমস্যা আছে কিনা। এস টাইপ আর টাইপ বোঝা পর্যন্ত যতদূর পড়লাম আমরা প্রথম থেকে, কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার হয়েছে এইটুকু? আর সেরকম কিছুই নেই। স্বাভাবিক মেন এই থিওরির মূল কথা, চারটে জিনিস তোমাকে চিনতে হবে, কোনটা স্বাভাবিক উদ্দীপক, কোনটা কৃত্রিম উদ্দীপক, কোনটা স্বাভাবিক প্রতিক্রিয়া, কোনটা কৃত্রিম প্রতিক্রিয়া। ওকে, সৌভিক বলছে অনুবর্তন প্রক্রিয়াটা আরেকবার। বেশ, অনুবর্তন প্রক্রিয়া কি, এই যে জিনিসটা প্যাভলভের পরীক্ষায় ঘটে গেল, অর্থাৎ খাবার দেখে লালা নিঃসরণ হতো, খাবার এখানে কি স্বাভাবিক উদ্দীপক, স্বাভাবিক উদ্দীপক কি করছে, একটা কাজ করছে কুকুরের মুখে লালা নিঃসরণ করাচ্ছে, এখন ঘন্টার আওয়াজ শুনেই লালা নিঃসরণ হচ্ছে, অর্থাৎ এখন আর খাবারের দরকার নেই, খাবারের জায়গাটা এখন ঘন্টার ধ্বনি করছে।
ঠিক আছে, এই যে ঘন্টার ধ্বনিটা খাবারের জায়গা নিয়ে নিল, অর্থাৎ যে কাজটা খাবার করছিল সেই কাজটা এখন ঘন্টার ধ্বনি নিজে করছে, অর্থাৎ কৃত্রিম আলাদা একটা জিনিস যখন স্বাভাবিক উদ্দীপকের জায়গা নিয়ে নিচ্ছে সেই প্রক্রিয়াটাকেই অনুবর্তন বলা হচ্ছে। যে প্রসেসের মাধ্যমে এটা হলো, বারবার এই যে ঘন্টা বাজিয়ে খাবার দেওয়া, ঘন্টা বাজিয়ে খাবার দেওয়া, এর মাধ্যমে যে এটা হলো এই প্রক্রিয়াটাই অনুবর্তন। বোঝা গেল? ধরে নাও আরো সহজভাবে বললে, তুমি বাড়িতে একটা নির্দিষ্ট কাজ করো, কি কাজ করো? ধরে নাও খাবার পর তুমি বাসন ধোও প্রত্যেকদিন বাড়িতে। এবার দেখা যাচ্ছে যে তোমার এই কাজটা প্রত্যেকদিন তুমি করছো, হঠাৎ করে অন্য একজন লোক এসে করতে লাগলো। ওকে, আজকে তো আজ থেকে এবার অন্য একজন লোক এসে সে বাসনগুলো ধুয়ে দিচ্ছে তোমার রুমের। ওকে, তুমি খেয়েছো তো সেই বাসনগুলো অন্য কেউ একটা ধুয়ে দিচ্ছে, অর্থাৎ সে এসে তোমার কাজটা করতে লাগলো। এখানে বলতে পারো এক প্রকার অনুবর্তন ঘটলো, যদিও এটা সঠিক নয়, আমি বোঝানোর জন্য বললাম। ঠিক এই কাজটাই খাদ্য যে কাজটা করতো সেই কাজটা এখন ঘন্টার ধ্বনি এসে করছে। এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে অনুবর্তন প্রক্রিয়া। ওকে, বা কন্ডিশনিং প্রসেস। বোঝা গেছে এবার? ভেরি গুড, বেশ। শিখনেরটা একবার, অনামিকা শিখনেরটা কোনটা? স্কিনার। স্কিনার না, স্কিনার আজকে করাবো না, স্কিনার নেক্সট দিন করাবো। স্কিনারটা একবার, স্কিনারের সক্রিয় অনুবর্তন S1 আর S2। স্কিনারের থিওরিতে রয়েছে S1 আর S2, এই তিনটেকে নিয়ে স্কিনারের সমীকরণ, এটা নেক্সট দিন আমরা পড়বো, আজকে প্যাভলভটা করো। আচ্ছা, এবার দেখো এই জিনিসটা একটু দেখো তো, অনুবর্তনের আগে কি হয়েছিল, অনুবর্তনের পরে কুকুরের মধ্যে কি কি আচরণ দেখা গেল। দেখো, ঘন্টার ধ্বনি S1 এটা ছিল স্বাভাবিক উদ্দীপক অনুবর্তনের আগে, আর R1 এটা ছিল সজাগ ভাব, এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। এখানে এবার বলবে স্যার খাদ্য তো স্বাভাবিক উদ্দীপক, তাহলে এটাকে কেন বলা হয়েছে? দেখো, খাদ্যও স্বাভাবিক উদ্দীপক, ঘন্টার ধ্বনিও স্বাভাবিক উদ্দীপক। স্বাভাবিক উদ্দীপক কি না সেটা নির্ভর করছে প্রতিক্রিয়াটার উপর। এই যে ঘন্টার ধ্বনি শুনলে কেউ কি করে, জেগে ওঠে, তাই তো, সজাগ হয়ে যায়। তোমার কাছে যদি এখন ঘন্টা বাজে, তুমি একটু জেগে উঠবে তো, তুমি ঘুমাচ্ছ, ঘন্টা বাজলে জেগে উঠবে, সজাগ ভাব দেখা যাবে তোমার মধ্যে। তো এই ঘন্টার ধ্বনির ফলে এটা ঘটে, তো এটা তো স্বাভাবিকভাবে ঘটে সবার মধ্যে, সেই জন্য এটা স্বাভাবিক উদ্দীপক। কিন্তু দেখা যাচ্ছে ঘন্টা বাজালেই তুমি নাচতে শুরু করছো, হ্যাঁ, এটা স্বাভাবিক উদ্দীপক নয়, কারণ ঘন্টার ধ্বনি শুনলেই সবাই নাচতে শুরু করে না, ঘন্টার ধ্বনি শুনলে সবাই একটু সজাগ হয়, একটু অ্যাক্টিভ হয়ে যায়। ওকে, আবার একইভাবে খাদ্য এটা স্বাভাবিক উদ্দীপক, আর এই যে লালাক্ষরণ এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। এটা স্বাভাবিক উদ্দীপক নাকি স্বাভাবিক উদ্দীপক নয় সেটা নির্ভর করবে প্রতিক্রিয়াটার উপর। সবার লালাক্ষরণ হয় খাবার দেখে, হ্যাঁ, সবার মুখেই লালাক্ষরণ হয়, সব প্রাণীর মুখেই, তো এটা স্বাভাবিক উদ্দীপক। কিন্তু দেখা যাচ্ছে যে খাদ্য দেখছে আর কুকুরটা শুয়ে পড়ছে, খাবার দেখেই শুয়ে পড়ছে, তো এটা কি সবার মধ্যে হয়? হয় না, তখন কিন্তু আর এটা স্বাভাবিক উদ্দীপক হবে না। আচ্ছা, তাহলে ঘন্টার ধ্বনি সজাগ ভাবের স্বাভাবিক উদ্দীপক, আর খাবার হচ্ছে লালাক্ষরণের স্বাভাবিক উদ্দীপক। কিন্তু দেখা যাচ্ছে এইটা ক্রস কানেকশন হয়ে যাচ্ছে অনুবর্তন পরীক্ষার ফলে, ঘন্টার ধ্বনির ফলে লালাক্ষরণ শুরু হয়ে যাচ্ছে। এবার বলো, ঘন্টার ধ্বনির ফলে লালাক্ষরণ হওয়া এটা কি স্বাভাবিক বা এটা কি নর্মাল? অবশ্যই নর্মাল নয়, তখন আর এটাকে আমরা স্বাভাবিক উদ্দীপক বলবো না। ঘন্টার ধ্বনির ফলে যখন লালাক্ষরণ হবে তখন ঘন্টার ধ্বনি হয়ে যাবে কৃত্রিম উদ্দীপক। ওকে, কৃত্রিম উদ্দীপক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ ঘন্টার ধ্বনি S1 তখন কৃত্রিম উদ্দীপক হয়ে গেছে, আর এই যে লালাক্ষরণ সেটাও তো ঘন্টা শুনে লালাক্ষরণ, এটা সাধারণ কাজ নয় বা সবার মধ্যে হয় না, তো এটাও তখন কৃত্রিম প্রতিক্রিয়া বা অনুবর্তিত প্রতিক্রিয়া হয়ে গেছে। ওকে, তো এই জিনিসটা আশা করি বোঝা গেল। এবার দেখো অনুবর্তনের বৈশিষ্ট্যের দিকে আমরা আসি। যে উদ্দীপকটি অনুবর্তন করতে হবে সেই উদ্দীপকটি স্বাভাবিক উদ্দীপকের আগে উপস্থিত করতে হবে, যে কারণে প্যাভলভ কিন্তু পরীক্ষায় ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ার আগে ঘন্টা ধ্বনি দেওয়া হয়েছিল। ওই যে প্রথমে বললাম, মনে পড়ছে যে এই ছবিটা একটু ভুল আছে। দেখো এখানে কি প্রথমে খাবারের ছবি দিয়েছে, কিন্তু না, দেখো তুমি যদি খাবারটা কুকুরকে দিয়ে দাও, কুকুর খাবার খেতে লাগলো, তারপর তুমি যতই ঘন্টা বাজাও সে কিন্তু আর এইদিকে তার মন দেবে না। প্রথমে ঘন্টার ধ্বনি দিতে হবে, প্রথমে ঘন্টার আওয়াজ করে তারপর খেতে দিতে হবে। অর্থাৎ মনে রাখবে, কৃত্রিম উদ্দীপককে সবসময় স্বাভাবিক উদ্দীপকের আগে উপস্থাপন করতে হয়। এখান থেকে একটা প্রশ্ন হয়, তো কৃত্রিম উদ্দীপককে সবসময় স্বাভাবিক উদ্দীপকের আগে উপস্থাপন করব। বোঝা গেল? প্রথমে ঘন্টা বাজাবো তারপর খেতে দেবো। মনে রাখবে, প্যাভলভ ঘন্টা বাজিয়ে খেতে দিত, খেতে দেওয়ার পর ঘন্টা বাজাতো না। যেমনটা তোমাদের স্কুলে হতো, টিফিন হওয়ার সময় কি টিফিনের ঘন্টা পড়তো, তো তোমাকে প্রথমে ঘন্টা বাজাচ্ছে একজন, তারপরে তুমি মিড ডে মিল খাচ্ছ, তাই তো? ঠিক এই জিনিসটাই প্যাভলভেরও হয়েছে, প্রথমে ঘন্টা বাজিয়েছে তারপর খেতে দিয়েছে। তো মনে রাখবে এখানে যে কৃত্রিম উদ্দীপক যেটা, মানে ঘন্টার ধ্বনি যেটা, সেটাকে স্বাভাবিক উদ্দীপকের আগে দিতে হবে, অর্থাৎ খাবার দেওয়ার আগে ঘন্টা বাজাতে হবে। ওকে, তো প্রথমে ঘন্টা বাজাবে, তারপরে খাবার দেবে।
আচ্ছা, দ্বিতীয়ত কি, স্বাভাবিক উদ্দীপকের যে শক্তি অর্থাৎ খাদ্যের শক্তি অনুবর্তিত উদ্দীপকের চেয়ে বেশি হতে হবে সব সময়। যদি যে ঘন্টা, ধরো ঘন্টার ধ্বনি শুনে কুকুরের যদি পেট ভরে যেত, তাহলে সে কি আর খাবারের দিকে আসতো না? ঘন্টার ধ্বনি শুনে কুকুরের মুখে লালা আসে ঠিকই, কিন্তু কুকুরের পেট ভরে যায় না। পেট তখনই ভরবে যখন সে খাবারটা পাবে, তাই তো? তো সেই কারণে এখানে খাবারের শক্তি বেশি, কুকুরকে স্যাটিসফাই করার ক্ষমতা ঘন্টার ধ্বনি থেকে খাবারের বেশি। আর এটাই অনুবর্তনের নিয়ম। যদি এর উল্টো হয় তাহলে তখন আর অনুবর্তন হবে না। ওকে, তখন আর খাবারের জন্য অপেক্ষাই করবে না। দেখা যাচ্ছে ঘন্টা শুনেই কুকুরের পেট ভরে যাচ্ছে, সে আর খাবারের জন্য অপেক্ষা করবে না, কি তাই? সে ঘন্টা শুনে কেটে পড়বে, তাই না? তো স্বাভাবিক উদ্দীপকের শক্তি সবসময় অনুবর্তিত উদ্দীপকের চাইতে বেশি হতে হবে, এই লাইনটা মনে রাখবে। মানে খাবারের শক্তি সবসময় বেশি, ঘন্টার শক্তি সবসময় কম। কুকুরের লালাক্ষরণের ক্ষেত্রে খাবার ঘন্টার ধ্বনি থেকে অনেক বেশি শক্তিশালী উদ্দীপক। ওকে, খাবার ঘন্টার ধ্বনির থেকে অনেক বেশি শক্তিশালী উদ্দীপক। 3 নম্বর দেখো, এখানে বলা হয়েছে কি, যে যদি 0.5 সেকেন্ডের অর্থাৎ 50 মিলি সেকেন্ড 30 মিলি সেকেন্ডের যদি 50 মিলি সেকেন্ডের যদি গ্যাপ দেয়, তাহলে কি হচ্ছে যে যে অনুবর্তন প্রক্রিয়া সেটা সব থেকে ভালো ঘটছে। ওকে, অর্থাৎ 1 সেকেন্ডের অর্ধেক, 1 সেকেন্ডও গ্যাপ দিলে হবে না। ঘন্টা বাজিয়ে খাবার দিচ্ছ, এই দুটো জিনিসের মধ্যে টাইম ডিস্টেন্সটা কত হওয়া সব থেকে ভালো? 1/2 সেকেন্ড। ওকে, অর্ধেক সেকেন্ডের মধ্যে ঘন্টা বাজানোর অর্ধেক সেকেন্ডের মধ্যে খাবার দিতে হবে, তবে অনুবর্তনটা তাড়াতাড়ি হয়। এবার যদি তুমি আজকে ঘন্টা বাজিয়ে 2 ঘন্টা পর খাবার দাও, তাহলে কিন্তু আর অনুবর্তন হবে না। ওকে, এটা হচ্ছে একদম প্রপার যে গাইডেন্স সেটা দেওয়া রয়েছে। সব থেকে ভালো হয় 0.5 সেকেন্ডের গ্যাপ থাকলে, ঘন্টাটা বাজালে 0.5 সেকেন্ড পরে তুমি খাবার দিলে, তবে কি অনুবর্তনটা ভালো হবে। এবার 1 সেকেন্ড হলেও যে হবে না তা নয়, তবে যদি এখানে 1 ঘন্টা পর দাও তাহলেও কিন্তু অনুবর্তন হতে দেরি হবে। আচ্ছা, এবার দেখো, অনুবর্তনের রেস থাকতে থাকতেই উদ্দীপকটিকে উপস্থাপন করতে হবে, অর্থাৎ প্যাভলভীয় পরীক্ষায় ঘন্টার ধ্বনির রেস থাকতে থাকতেই খাবার দিতে হবে, নইলে অনুবর্তন হবে না। ঘন্টার ধ্বনি, ঘন্টাটা শুনে কুকুরের যতক্ষণ মনে আছে যে ঘন্টা বেজেছে তার মধ্যেই খাবারটা দিতে হবে, না হলে অনুবর্তন হবে না। ওকে, এরপর আসছে অপানুবর্তন কি। দেখো, এই জিনিসটা সহজে বুঝিয়ে দিই। তুমি ঘন্টার ধ্বনি, ঘন্টা বাজাচ্ছ খেতে দিচ্ছ, ঘন্টা বাজাচ্ছ খেতে দিচ্ছ, কুকুরটা এবার বুঝে গেছে যে ঘন্টা বাজালেই আমাকে আমার যে প্রভু সে খেতে দেবে। এবার দেখা যাচ্ছে প্রভু এখন চালাকি করছে, সে ঘন্টা বাজাচ্ছে, কুকুরটা দৌড়ে আসছে আর খেতে দিচ্ছে না, বাড়ি চলে যাচ্ছে তারপর। তো এই জিনিসটা বারবার বারবার করার পর কি হচ্ছে, কুকুরটা দেখা যাচ্ছে ঘন্টা বাজালে আর আসছে না। অর্থাৎ যে অনুবর্তন প্রক্রিয়াটা ঘটেছিল কুকুরের মনের মধ্যে, যে ঘন্টা বাজালেই খাবার আসবে, সেই জিনিসটা এখন নষ্ট হয়ে গেছে, যেহেতু তুমি বহুদিন ঘন্টা বাজিয়ে খাবার দাওনি সেই কারণে। তো এই যে অনুবর্তিত যে প্রতিক্রিয়া অর্জিত হয়েছিল কুকুরের মনে, সেটা লুপ্ত হয়ে যাওয়ার যে ব্যাপার, সেটাকেই অপানুবর্তন বলে। ওকে, অনুবর্তন প্রক্রিয়া হারিয়ে যাওয়ার যে ব্যাপার, সেটাকেই অপানুবর্তন বলে। বোঝা গেল? আচ্ছা, অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন কি। এবার ধরো 1 মাস ধরো তুমি ঘন্টা বাজিয়ে খাবার দিলে, 2 নম্বর মাসে কি করছো, দেখা যাচ্ছে ঘন্টা বাজালেই কুকুর আসছে, খাবার দিচ্ছ তুমি 2 মাসেও। 3 নম্বর মাসে ঘন্টা বাজাচ্ছ, কুকুর আসছে, কিন্তু তুমি আর খাবার দিচ্ছ না। পুরো ধরো, এই ধরো আগস্ট মাসটা পুরো তুমি ঘন্টা বাজিয়ে খাবার দিলে না, ঘন্টা বাজালে কুকুরটা তোমার কাছে এলো, তুমি খেতে দিলে না। সেপ্টেম্বর মাস থেকে দেখছো ঘন্টা বাজাচ্ছ কিন্তু কুকুর আর আসছে না, তার মানে অপানুবর্তন হয়ে গেছে। সে যে জিনিসটা তার মনের মধ্যে ছিল যে ঘন্টা বাজালেই খাবার আসবে, সেটা সে বুঝে গেছে যে এটা এখন ভ্রান্ত একটা ধারণা। ওকে, এবার সেপ্টেম্বরে সেই কুকুর আর এলো না, অক্টোবর থেকে আবার তাকে ওই একই পরীক্ষামূলক পরিস্থিতিতে নিয়ে এলে, অর্থাৎ তাকে টেনে টেনে নিয়ে এলে আর ঘন্টা বাজিয়ে খেতে দিলে গোটা অক্টোবর। নভেম্বর থেকে দেখা যাচ্ছে আবার ঘন্টা বাজালেই সে চলে আসছে। এই যে হারিয়ে যাওয়া যে অনুবর্তনটা, সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা, এটাকেই অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন বলে। এটাই যা লেখা আছে এখানে। ওকে, এবার বলো এই দুটো জিনিস বোঝা গেছে কিনা, অনুবর্তন, অপানুবর্তন আর অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন, এই 3টে জিনিস বোঝা গেছে কিনা বলো। অনুবর্তন কোনটা, অপানুবর্তন কোনটা, অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন কোনটা, এই 3টে বোঝা গেছে। আরো ভালো করে লেখা আছে গল্পের ছলে, তোমরা পিডিএফ পড়বে তখন আরো সহজে বুঝতে পারবে। বোঝা গেছে একদম। ধরো তুমি কাউকে একটা হোয়াটসঅ্যাপে এসএমএস করেই যাচ্ছ, হ্যাঁ, তো তাই ধরো তোমার ক্লাসকে তুমি এসএমএস করেই যাচ্ছ, সে কি করছে, সিন করে রেখে দিচ্ছে, কোনো রিপ্লাই করছে না। তুমি 10 দিন করলে, 15 দিন করলে, তারপর আর কি এসএমএস করতেই ভালো লাগবে না, তাই তো? তার মানে কি, তোমার এই যে অনুবর্তন সেটা এখন আর নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে 1 মাস পরে সে একটা রিপ্লাই করে দিয়েছে যে কি করছো বা কি বলছো এরকম, তখন তুমি আরো মোটিভেশন পেয়ে গেছো, তাই না? তখন এবার দিনে 2টো করে এসএমএস করতে এখন 4টে করে এসএমএস করছো। এই জিনিসটাই কুকুরের ক্ষেত্রেও হচ্ছে। হ্যাঁ, সে যখন বারবার ঘন্টা শুনতে পাচ্ছে, খাবার পাচ্ছে না, তখন সে আর আসছে না, সে তখন আশা ছেড়ে দিচ্ছে যে আর খাবার দেবে না আমাকে।
দেখা যাচ্ছে 1 মাস পর সে আসছে না দেখে যখন আবার সে খাবার দিতে শুরু করলো, তখন সে আবার প্রত্যেকদিন দৌড়ে দৌড়ে আসতে লাগলো। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু হচ্ছে। আশা করি বোঝা গেছে। বেশ, এবার দেখো পরে দেখি আর কি কি আছে বোঝানোর মতো। এটা হলো, আচ্ছা আর একটা জিনিস, অনুবর্তনের পুনঃস্থাপন। অনুবর্তনের পুনঃস্থাপন কি? যে দেখো, অনুবর্তনকে সজীব রাখতে হলে, অর্থাৎ তুমি যদি চাও যে ঘন্টা বাজানো মাত্রই কুকুরটা তোমার কাছে চলে আসুক, এটা যদি কন্টিনিউ রাখতে চাও, তাহলে যখন শক্তি কমে আসছে তখন দেখা যাচ্ছে তাকে পরীক্ষণীয় পরিস্থিতিতে নিয়ে আসা। ধরে নাও আগস্ট মাসে তুমি এই পরীক্ষাটা করছো, আগস্ট মাসের 1 তারিখ ঘন্টা বাজিয়ে খেতে দিলে, 2 তারিখ খেতে দিলে, 3 তারিখ খেতে দিলে, 4 তারিখ ঘন্টা বাজিয়ে খেতে দিলে না, 5 তারিখ খেতে দিলে না, 6 তারিখ আবার খেতে দিলে। অর্থাৎ দেখা যাচ্ছে এই যে 4 তারিখ খেতে দাওনি, ঘন্টা বাজিয়েছো, কুকুর এসছে কিন্তু তুমি খেতে দাওনি। 5 তারিখে ঘন্টা বাজিয়েছো, কুকুর এসেছে কিন্তু খেতে দাওনি। ধরো 6 তারিখেও খেতে দাওনি, 7 তারিখে আবার খেতে দিয়েছো। 6 তারিখে দেখেছো যে কুকুর এসেছে কিন্তু দেরি করে এসেছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে কুকুরটার মধ্যে এবার অপানুবর্তন আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ সে ভুলে যাচ্ছে আস্তে আস্তে ব্যাপারটা। তখন আবার একবার 7 নম্বর দিনে আবার একবার খেতে দিয়ে দিলে, অর্থাৎ এখানে তুমি সেটাকে আরেকটু উদ্দীপিত করে দিলে। 8 তারিখে দেখলে ঘন্টা বাজানো মাত্রই সে চলে এলো, খেতে দিলে। 9 তারিখে দিলে না, 10 তারিখে খেতে দিলে না ঘন্টা বাজিয়ে, 11 তারিখে খেতে দিলে না, দেখছো এবার আবার কুকুর আসতে দেরি করছে, 12 তারিখে আবার একদিন খেতে দিয়ে দিলে। তো এই যে যখন দেখছো কুকুরটা আসতে দেরি করছে, অর্থাৎ অনুবর্তন সেটা আস্তে আস্তে অপানুবর্তন হতে শুরু করেছে, অনুবর্তন প্রক্রিয়াটা কুকুর আস্তে আস্তে ভুলতে শুরু করেছে, সেই টাইমে তুমি আবার একবার শক্তি দিয়ে দিলে তাকে, অর্থাৎ খাবার দিয়ে দিলে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে অনুবর্তনের পুনঃস্থাপন। সেটাই বলা হয়েছে, যখন দেখবে যে অনুবর্তনের শক্তি আস্তে আস্তে কমে আসছে, তখন আবার পরীক্ষণীয় পরিস্থিতিতে সেটাকে নিয়ে আসতে হবে। এই ঘটনাটাকে অনুবর্তনের পুনঃস্থাপন বা পুনঃসংযোজন বলা হয়। যেমন প্যাভলভের পরীক্ষায় অনুবর্তন সক্রিয় থাকা অবস্থায় মাঝে মাঝে ঘন্টার ধ্বনির সঙ্গে এবং খাবার দেওয়া হলে তার অপানুবর্তন ঘটে না। ওকে, অর্থাৎ যদি তুমি মাসে 15 দিন খেতে না দাও আর 15 দিন খেতে দাও, তাহলে অপানুবর্তন ঘটবে না। কিন্তু যদি মাসে 30 দিনই ঘন্টা বাজাও, কুকুরটা আসবে আর খেতে দেবে না, তাহলে অপানুবর্তন ঘটে যাবে পরের মাসে, অর্থাৎ ঘন্টা বাজালে কুকুর আসবে না। এই ছিল আমাদের টোটাল প্যাভলভের থিওরি। এবার বলো কারোর কোনো অসুবিধা আছে কিনা বুঝতে? বোঝা গেছে পুরোটা? পিডিএফ দিলে আরো ভালো করে বুঝতে পারবে। মোট 4-5টা জিনিস আমাদের এখানে জানতে হবে। অনুবর্তন কি, অপানুবর্তন কি, অনুবর্তনের স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন কি, ওকে, অনুবর্তনের পুনঃস্থাপন কি, এই 4টে জিনিস, আর S1 R1 S2 R2 কোনটা কি, ওকে, আর ওই গ্রাফটা, এই কয়েকটা জিনিস জানলে আর কোনো কিছু আটকাবে না প্যাভলভ থেকে, যত কঠিন প্রশ্নই আসুক। এবার বলো, কোনো কারো সমস্যা আছে? বোঝা গেছে? সবাই একবার বলবে। অনামিকা, অপূর্ব, চন্দন, গোলাম, জন্নতি, লক্ষ্মীরাম, মৃত্যুঞ্জয়, রবীন্দ্রনাথ, রাজু, সাবিনা, সিদ্ধার্থ, সৌভিক, ওয়াসিম। ওকে, ঠিক আছে, চলো পিডিএফটা ভালো করে পড়ো। আর এই স্কিনারটা করিয়ে দিই, প্যাভলভটা করিয়ে দিই, আর গেস্টালটা করিয়ে দিই। গেস্টালটা করানোর পর মক টেস্ট হবে আবার, মানে মক টেস্টটা এমনি চলছে, আজকের সিডিপির মক টেস্ট আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তোমাদের। আর মানে টোটাল আমাদের যতদূর ক্লাস হয়েছে তার উপর বৃদ্ধি বিকাশ থেকে একদম গেস্টাল থিওরি পর্যন্ত, গেস্টাল থিওরি করার পর সেটার উপর একটা মক টেস্ট হবে। ঠিক আছে, চলো আজকে স্যার মক আপনি টেস্ট দিয়ে দিই। হ্যাঁ বলো। স্যার আপনি কি রুটিন চেঞ্জ করেছেন নাকি? হ্যাঁ, রুটিন কি চেঞ্জ করেছেন? কারণ আজকে তো ইভিএস ক্লাস হওয়ার কথা ছিল, তো ওই যে আজকে সেই দিন সিডিপি থেকে ক্লাস ওটা হলো। হলো না, সেই যেদিন মক টেস্ট অ্যানালাইসিস করলাম, হুম। সেদিন থেকে তো বুধবারে ইভিএস হচ্ছে তোমাদের, আর সোমবারে সিডিপি। বেশ, আমি ওটাকে ইয়ে করে দেবো, ঠিকঠাক এডিট করে তোমাদের আরেকটা রুটিন দিয়ে দেবো। আর স্যার ওই ছেলেটা স্যার ভর্তি হয়েছে? না, সে কই সেমিস্টার করেনি তো কিছু, তোমায় কিছু বলছিল? না।